শুধুমাত্র সাকসেস সাকসেস সাকসেস, টাকা টাকা টাকা, ভিউজ ভিউজ ভিউজ। আর্টিস্ট হিসেবে কোনো রেসপন্সিবিলিটি নেই। টোটাদা, তোমার এই যে চরিত্রটি, সেটার নাম বদল করা হয়েছে আইনি জটিলতা যাতে না আসে। নিজের প্রযোজনা সংস্থা ছাড়া সম্ভবত সেরকম কোনো কাজ উনি করেননি। এবার সরকার বদলের পর যেহেতু জিতকেও আমরা দেখেছি শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন, সেই বিষয়টির একটু সুরাহত হলো। যেভাবে পোট্রে করা হচ্ছে, সম্প্রতি পেড্ডি ছবিটা নিয়ে অনেক বিতর্ক হয়। জাহ্নবী কাপুরকে যেভাবে দেখানো হয়েছে ছবিতে, ছবি যাতে সেল হয়, যেরকম টক্সিক ছবিতে টিজার নিয়ে খুব বিতর্ক হয়, চিত্রনাট্যের ঊর্ধ্বে গিয়েও এই বিষয়টা ইচ্ছে করে ইনকর্পোরেট করা হচ্ছে ছবিতে। কিছু কিছু জিনিস না একটা মাত্রাতিরিক্ত হয়ে গেলে। তোমার কি মনে হয় বাংলা ওয়েব সিরিজের ক্ষেত্রেও এই পন্থা কিছুটা অবলম্বন করা হচ্ছে? যাদের নিজেদের প্রতি বিশ্বাস নেই তারা সব চিপ ক্রাচেস ব্যাপার। কিছু মানুষ আছেন এইসব দেখতে পছন্দ করেন। ওরাতেই যে জিনিসটা আমাদের প্রধানমন্ত্রী করলেন, 3 সপ্তাহ আগে করলে এটা হতো না। নেতিবাচক দিকটা হলো, যেটা ওকে আমি বারবার বলেছি, যে তুমি আমাদের সুপারস্টার। আর নিট পরীক্ষার পেপার তো এই প্রথম ফাঁস হলো না। এই এক্সাম পেপার যারা ফাঁস করছে, এক্সাম মাফিয়া, তাদেরকে তাদের উপর কেন আমরা ডান্ডা মারছি না? আজকালকার দিনে এত জিলিপি নেয় প্যাঁচযুক্ত মানুষজন, না আমার স্বার্থে থাকাটা আমার কাজ। এই যে এত কিছু চলছে, বৃষ্টি, ওয়েদার উত্তপ্ত, তার মধ্যে পরিস্থিতি কেমন আছো? আমি আগেও বলেছি তোমাকে, আবারও বলি, যে আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি। পরিস্থিতি প্রতিকূল হোক বা অনুকূল, ভালো থাকার চেষ্টা করি। আসন্ন ছবি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যেটার জন্যই মূলত আজ আমরা সাক্ষাৎকারে বসেছি। তার আগে শুরুতেই যেটা জানতে চাইবো, তালিকা যদি দেখি, মুম্বাই, বাংলা, নানা ধরনের ছবি রয়েছে, নানা ধরনের চরিত্র রয়েছে। পথিকৃৎ বসুর ছবি করা, এই সিদ্ধান্তের নেপথ্য ভাবনা কি? আমি যখন সিদ্ধান্ত নিই যে কোনো ছবি করার আগে, স্ক্রিপ্টটা আমার কাছে অ্যাপিল করতে হবে। স্ক্রিপ্ট যদি আমার ভালো লাগে তাহলে পরবর্তী পদক্ষেপ, নচেত নয়। সে যে প্রডিউসার হোক, যে ডিরেক্টর হোক, যে কো-স্টার্স হোক, ফার্স্টলি আমার স্ক্রিপ্ট, দ্বিতীয়ত সেই স্ক্রিপ্টে আমার রোল। এই দুটো যদি আমার পছন্দের না হয়, আমি বাকি কথা এগোই না। যখন পথিকৃৎ আমাকে স্ক্রিপ্টটা পাঠায়, আমি প্রথমে শুরু করি, আমার মনে আছে, রাত্রেবেলা শোবার আগে পড়তে শুরু করি। এবং পড়তে পড়তে আমি ঠিক করেছিলাম যে ঠিক আছে, ফার্স্ট হাফটা ম্যাক্সিমাম পড়বো, না হলে কিছুটা কয়েকটা সিন পড়ে পরের দিন আবার পড়বো। পড়তে পড়তে এমন হয়ে যায়, গোগ্রাসে ওই যেরকম ছোটবেলায় গল্প পড়তাম সেরকম একটা অনুভূতি হয়। গোগ্রাসে গল্পটা পুরো স্ক্রিপ্টটাকে গল্পাকারে পড়ি, খুব পছন্দ হয়। পরদিন সকালবেলায় আমি ওকে বলি আমার স্ক্রিপ্ট এবং চরিত্র দুটোই পছন্দ হয়েছে। পথিকৃৎ ওর কাজগুলো আমার ভালো লাগে, কারণ বিভিন্ন ধরনের ছবিও করে। তাই আমার মনে হয়েছিল যে ওর সঙ্গে কাজ করলে আমার মনে হয় এক্সপিরিয়েন্সটা ভালো হবে এবং ভালো কিছুই হবে। এবং আমার অনুমান ব্যর্থ হয়নি। কাজ করে সত্যিই আমার মনে হয়েছে এমন একটি কাজ করেছি, বহুদিন বাদে বেশ উপভোগ করে কাজ করেছি। প্রেক্ষাপট যেটা অনন্ত সিং, এবং সেটা একটা প্রাক স্বাধীনতার একটা সময়কাল। জিতের সঙ্গে কাজ করলে কিরকম লাগলো তো বলবো না, কারণ এটা নিয়ে আমাদের আগেও কথা হয়েছে, তো আরেকবার দর্শকদের জন্য। একটি অন্য জিতকে আবিষ্কার করলাম, যে জিতকে আমরা চিনি, জানি, দেখি। কাজ করার সময় না একটা মানুষকে খুব কাছ থেকে দেখা যায়, অনুভব করা যায় তার চিন্তাধারা, তার ইমোশনস। তো আমার অন্যরকম জিতকে পেলাম। সেই জিত ভীষণ হাসি খুশি, ভীষণ আড্ডাবাজ, সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। যে একটা গাম্ভীর্যতাকে বজায় রাখতে হয়, কারণ এটা পেশাগত কারণে রাখতেই হয়। সে যখন সেটে যায় সেগুলোকে সব মেকআপ ভ্যানে ছেড়ে একটা অন্য জিতকে পাই, যে চরিত্রের জন্য পরিশ্রম করতে বারবার বারবার শট দিয়ে যাচ্ছে, যতক্ষণ না ডিরেক্টর ওকে বলতে, যতক্ষণ না নিজে খুশি হচ্ছে। তো খুব ভালো একটি ধারণা নিয়ে আমার এই ছবিটা শেষ করেছি, ওর সম্বন্ধে ভীষণ উচ্চ ধারণা নিয়ে। আচ্ছা টোটাদা, যদি বলি জিতকে নিয়ে একটা ভালো দিক আর একটা নেতিবাচক দিক তোমার আবিষ্কার এই শুটিং ফ্লোরে।
ভালো দিকটা হচ্ছে যে জিতের মধ্যে না কমপ্লিকেশনস একদম নেই। জিত খুব সোজা সাপটা মানুষ, সাদা কালো, ধূসর জায়গাটি ওর মধ্যে নেই। আজকের দিনে তো এটা শুধু ইতিবাচক নয়, এটা আর শুধুই প্রশংসনীয় নয়, এটা উদযাপিত করা উচিত, এর উদযাপন করা উচিত। কারণ আজকালকার দিনে এত জিলিপি নেয় প্যাঁচযুক্ত মানুষজন চারপাশে ভেসে বেড়াচ্ছে, তার মধ্যে এরকম সোজাসাপটা মানুষের সঙ্গে কথা বলতে, ইন্টারাক্ট করতে, কাজ করতে ভীষণ ভালো লাগে। নেতিবাচক দিকটা হলো, যেটা ওকে আমি বারবার বলেছি, যে তুমি আমাদের সুপারস্টার, তোমাকে আরো ঘন ঘন ছবি করতে হবে, বছরে 2টো করে ছবি করতে হবে আমাদের ইন্ডাস্ট্রির খাতিরে, তোমার খাতিরে নয়। তুমি একটা ছবি করলে তোমার চলে যাবে, ইন্ডাস্ট্রির খাতিরে তোমাকে অন্তত পক্ষে 2টো করে ছবি করতে হবে। তো ও প্রমিস করেছে। আমি বললাম, আমি শুধু আমি আমার ইন্ডাস্ট্রির তরফ থেকে বলছি না, আমি একজন ইন্ডাস্ট্রির অংশ হয়ে বলছি না, আমি তোমার দর্শক এবং ফ্যানদের হয়েও আবেদন জানাচ্ছি যে অন্তত বছরে 2টো করে ছবি করো। বলছে ঠিক আছে, আমাকে সেই রকমভাবে স্ক্রিপ্টও দিতে হবে, আমাকে সেই ভালো ভালো চিত্রনাট্য দিতে হবে, গল্পের অংশ হিসেবে ভাবতে হবে, সেই সব পরিচালকদের আমার কাছে আসতে হবে। অতএব যারা শুনছেন তাদের কাছে যদি ভালো গল্প থাকে, ভালো স্ক্রিপ্ট থাকে, তারা জিতকে নিয়ে ভাবনা চিন্তা করেন, যান একবার, ভালো কাজ নিয়ে যান। আমরাও একটা জেতার পিকে আছে এখন, সেই পিকে থাকা, সেই শীর্ষে থাকা মানুষটির আরো কাজ যেন আমরা প্রত্যক্ষ করতে পারি। যেটা জিৎ বলেছেন, অবশ্যই ভালো চিত্রনাট্য তার কাছেও নিয়ে যেতে হবে। বেশ কয়েক বছর ধরে নিজের প্রযোজনা সংস্থা ছাড়া সম্ভবত সেরকম কোনো কাজ উনি করেননি। এবার এখানে একটা প্রসঙ্গ এসেই যাচ্ছে যে এবার সরকার বদলের পর যেহেতু জিতকেও আমরা দেখেছি নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে, সেই বিষয়টির একটু সুরাহা হলো। তা নয়, জিত তো বরাবরই অরাজনৈতিক, এপলিটিক্যাল পার্সন। তো ওর তো কোনো কালে, হ্যাঁ, নিজেকে সবসময়, যেটা আমি মনে করি খুবই প্রশংসনীয়, শিল্পী হিসেবে নিরপেক্ষতা বজায় রাখাটা অত্যন্ত প্রয়োজনীয়। এটা আমি বিশ্বাস করি, অনেকে বিশ্বাস করে না, সেটা তাদের মতো, আমি বিশ্বাস করি ও বরাবরই সেটা করে এসেছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে গেছেন আমন্ত্রিত হয়েছেন বলে, সেটা দিয়ে তার রাজনৈতিক বিশ্বাস বা রাজনৈতিক টিল্ট, স্লান্ট, এটা বিচার করা উচিত নয়। স্টার সুপারস্টারদের অনেক জায়গায় আমন্ত্রণ জানানো হয়, এবং তাদেরকে কিছু কিছু জায়গায় এটা যাওয়াটা শোভন, বিশেষ করে যখন একজন গুরুত্বপূর্ণ মানুষ তাকে ফোন করে আমন্ত্রণ জানাচ্ছে। তবে সেটা যে তার রাজনৈতিক পরিচয় তা তো নয়। তো তেমনই, সুতরাং পরিবর্তন হওয়ার জন্য সুরাহা হয়েছে এই অতি সরলীকরণ আমি করতে চাই না। তবে যেটা বলবো যে হ্যাঁ, আমরা সবাই আশা নিয়ে আছি যে কিছু কিছু হার্ডলস আগে আমরা ফেস করেছিলাম, সেই হার্ডলসগুলো এখন দেখতে পাচ্ছি ফ্ল্যাটেন্ড হয়ে গেছে, সেই হার্ডলসগুলো নেই। সেই হার্ডলসগুলো আবার যেন হার্ডল হিসেবে না আসে, সেটাও সবাইকে ভাবতে হবে। কাজেই হ্যাঁ, কাজ এখন হচ্ছে, কাজের জোয়ার বেড়েছে, এটা অনস্বীকার্য, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। তবে এই কাজের জোয়ার যেন বজায় থাকে, তার জন্য একটা সার্বিক নিরপেক্ষতা বজায় রাখা প্রয়োজন। তোমার কি মনে হয়, একটা বিষয় বলো যে ইন্ডাস্ট্রির, বাংলা ইন্ডাস্ট্রির এই জায়গাটাই একটু কাজ করা প্রয়োজন? একটু অর্গানাইজড হওয়া। আমরা যে লড়াইটা লড়ছি না, সেই লড়াইটা একে অপরের সঙ্গে, বিক্ষিপ্ত অ্যাটমের মতো। কিন্তু আমরা যদি সবাই একত্রিত হয়ে ভাবি যে আমরা ইন্ডাস্ট্রিটাকে, নিজেকে নয়, ইন্ডাস্ট্রিটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, এবং সেটা 3 বছর করি না। যে কোনো ভালো কাজের জন্য 1000 দিন প্রয়োজন হয়। নতুন সরকার আসলে তাকে 1000 দিন দিতে হয়, নতুন প্রয়াস করলে সেটার পেছনে 1000 দিন ব্যয় করতে হয়। কাজে এই 1000 দিন অর্থাৎ প্রায় 3 বছর আমরা করি না, সেটা দেখি না, শুধুমাত্র ইন্ডাস্ট্রির কথা ভাবি। তারপর আবার যেরকম আমরা নিজেদের কথা ভাবছি স্বার্থপরের মতো, আর স্বার্থপর হওয়াটা খারাপ না, নিজের স্বার্থ বজায় রাখার প্রত্যেকেই চায়। তো স্বার্থপর কথাটার মধ্যে একটা নেগেটিভ কনোটেশন আছে, আমি সেটা বিশ্বাস করি না। আমার স্বার্থ থাকাটা আমার কাজ,
আমি অন্য স্বার্থ থেকে নিজের স্বার্থ দেখব, তবে আপাতত 3 বছর আমরা স্বার্থহীনভাবে ইন্ডাস্ট্রিটাকে বাঁচাই। কারণ যেটা আমাদের বিচরণ ভূমি, চারণ ভূমি, যেখান থেকে আমাদের রুটি রুজি আসে, সেই জায়গাটা যদি সুরক্ষিত থাকে তাহলে আমরা প্রত্যেকেই উন্নতি করব, ফ্লারিশ করব। নচেত প্রত্যেকেই ডুবতে থাকবো এই ব্যর্থতা চোরাবালিতে। টোটাল একটু ছবিতে ফিরে আসি, তোমার চরিত্রটা নিয়ে একটু বলো। চরিত্রটি দুর্গা প্রসাদ রায় হুম। এমন একটি অফিসার, যে অফিসার কাজটা সৎভাবে করেন, মন দিয়ে করেন, হুম। কিন্তু ততটা মনোযোগ দেন না নিজের ক্যারিয়ারের প্রতি। অর্থাৎ সুপিরিয়রদের খুব একটা উঠতে বসতে স্যালিউট করেন না, অযথা তৈলমর্দন করেন না, দুমদারাক্কা সম্মান প্রদর্শন করতে যান না। ওরা নিজের একটা বলে না, নিজের রিদমে চলে, নিজের একটা গতিতে চলে। সেই কারণে খুব একটা জীবনে উন্নতি করতে পারেনি। তার জুনিয়র কলিগসরা তাকে পেরিয়ে প্রমোশন পেয়ে গেছে, সে একই জায়গায় আছে, কিন্তু তাতে তার কোনো ক্ষোভ নেই, সে তার নিজের তালেই চলে। যখন পুলিশ ডিপার্টমেন্ট প্যাঁচে পড়ে, যখন একজন সত্যি কম্পিটেন্ট অফিসার দরকার, তখন এই ধরনের অফিসারদের ডাক পড়ে। কিন্তু সেও আসে তার শর্তে, সেও তাদের ঊর্ধ্বতন অফিসারদের খুব একটা সম্মান টম্মান করে না, এই কাজটা এরকমভাবে করবো, আপনার কাজ তো, আপনার রেজাল্ট পাওয়া দরকার, রেজাল্ট আপনাকে দেবো, হাততালি আপনি নেবেন, রেজাল্ট আমি আপনাকে দিই, তোমার হাততালি প্রয়োজন নেই, কিন্তু আমার কাজে ব্যাঘাত দেবেন না। সেই ধরনের একজন সোজা সাপটা অফিসার ভীষণ প্রিয় চরিত্র হয়ে দাঁড়িয়েছে এবং অন্যতম প্রিয় চরিত্র হয়ে থাকবে আমার ফিল্মোগ্রাফিতে। পুলিশ আধিকারিকের চরিত্র অভিনয় করেছো এর আগেও বহুবার, এটা কি কোথাও গিয়ে একটা বিশেষ জায়গা নিয়ে নিল? বিশেষ জায়গাটা কোথায় নিল জানো? একটি বাণিজ্যিক ছবি কিন্তু, অথচ একটা অন্য ধারার ছবি ট্রিটমেন্ট, তার মধ্যে এই ক্যারেক্টারের মধ্যে হিরোইজম আসছে, কিন্তু উগ্র হিরোইজম নেই। কোথাও যেন একটা পেলবতা আছে, কোথাও যেন একটা বাস্তবোচিত চরিত্রটিকে লেখাও হয়েছে, চরিত্রটি সেরকমভাবে, আমিও করেছি সেরকমভাবে। তাহলে এই যে দুটো, এই যে লোকে বলে না, হয় তুমি বাণিজ্যিক ছবি করো বা অন্য ধারার ছবি করো, এই যে মিলন ক্ষেত্রটি বা মিলন পথটি এই ছবি হয়ে দাঁড়িয়েছে, যে কারণে এই ধরনের আগে এই পরিস্থিতি কোনোদিন আমি পাইনি, যেখানে এই বাণিজ্যিক ভাবধারার ছবি করছি, অথচ একটা সার্টেন ইন্টেলেক্ট, একটা সার্টেন পলিশ, সার্টেন সেন্স অফ হিস্ট্রি তাতে বজায় আছে। তোমার এই যে চরিত্রটি, সেটার নাম বদল করা হয়েছে যাতে কোনো ধরনের কমপ্লিকেশনস না আসে বা আইনি জটিলতা যাতে না আসে, সেটা নিয়ে কি বলবে? কারণ যেটা মুখ্য চরিত্র, তার নাম কিন্তু যেটা ছিল সেটাই রাখা হয়েছে। বলতে চাই না, তার কারণ হচ্ছে অনেকগুলো কি হয়, বায়োপিকে আমরা হয়তো যিনি মুখ্য চরিত্রে অভিনয় করছেন তার ফ্যামিলি থেকে হোক বা যে বইটা থেকে আমরা এই ছবিটা নির্মাণ করেছি, যে বইটা থেকে অনুপ্রাণিত হয়ে একটা পাবলিশড ওয়ার্ক, বা তার ফ্যামিলি মেম্বার্স বা যাই হোক না কেন, তাদের কাছ থেকে পারমিশন নেওয়া হয়। কিন্তু বাকি যে ক্যারেক্টার্সগুলো, প্যারিফেরাল ক্যারেক্টার্স থাকে, সবার বাড়ি থেকে, সবার পরিবারের থেকে তো আর পারমিশন নেওয়া যায় না। অনেকে হয়তো নিমরাজি থাকতে পারে, বেঁকে বসতে পারে, না আমি দেব না, অনেকে ইচ্ছাকৃতভাবে দিতে চান না। সেক্ষেত্রে আমাকে চরিত্রের নাম বদলাতে হয়, ডেজিগনেশন বদলাতে হয়, চরিত্রের একটু অদল বদল ঘটাতে হয়, যাতে লিগালি আইনত আমরা কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন না হই। সম্প্রতি আমরা দেখেছি পোর্ট্রেয়াল অফ ওমেন, মহিলাদের বা মহিলা চরিত্রদের যেভাবে পোর্ট্রে করা হচ্ছে, সম্প্রতি পেড্ডি ছবিটা নিয়ে অনেক বিতর্ক হয়, জাহ্নবী কাপুরকে যেভাবে দেখানো হয়েছে ছবিতে, সেটা নিয়ে তোমার কি বক্তব্য? সাক্ষাৎকারের প্রথমার্ধে যেটা নিয়ে আলোচনা করছিলাম, ওই যে ধূসর এবং সাদা কালো, এটাও দুরকম দৃষ্টিভঙ্গি আসছে। একটা হচ্ছে চিত্রনাট্যের প্রয়োজনে এটা করতে হচ্ছে, সেই চরিত্রের এরকম একটা প্রদর্শন দরকার, আবার অন্যদিকে বলা হচ্ছে যে ছবি যাতে সেল হয় সেজন্য ওই টিজার, যেরকম টক্সিক ছবিতে টিজার নিয়ে খুব বিতর্ক হয়। তোমার কি মনে হয় এটা নিয়ে, যে কোনটা ঠিক? সত্যি কি এটা হচ্ছে যে চিত্রনাট্যের ঊর্ধ্বে গিয়েও এই বিষয়টা ইচ্ছে করে ইনকর্পোরেট করা হচ্ছে ছবিতে? অবশ্যই সেলফ সেন্সরশিপ বলে একটি কথা আছে, কোথায় গিয়ে থামতে হবে সেটা আমাকে শিল্পী হিসেবে, শিল্পী যেই হোক না কেন, সে লেখক হতে পারে, সে ছবি নির্মাতা হতে পারে, অভিনেতা অভিনেত্রী হতে পারেন,
আমাদের প্রত্যেককে কিন্তু বুঝতে হবে হাউ ফার ইজ টু ফার। আমাদের তো সামাজিক দায়িত্ব আছে নাকি? আমি সমাজের বাইরে থাকি বা সমাজের ঊর্ধ্বে থাকি, তা তো নয়। তাই অবশ্যই সবকিছুই পণ্য, কিন্তু কিছু কিছু জিনিস না একটা মাত্রাতিরিক্ত হয়ে গেলে তখন সেটা অত্যন্ত দৃষ্টিকটু, ডিসটেস্টফুল এবং খুব নিম্ন রুচির মনে হয়। তাই কোথায় গিয়ে সেটা মনে হবে আর কতটা গেলে সেটা মনে হবে না, সেটা বোঝার মতো একটি বেসিক বুদ্ধি যে কোনো শিল্পীর প্রয়োজন। তোমার কি মনে হয় বাংলা ওয়েব সিরিজের ক্ষেত্রেও এই পন্থা কিছুটা অবলম্বন করা হচ্ছে? আমি সিনেমার কথা বলছি না। আমি সব কটা দেখি না বৃষ্টি, তাই তোমায় বলতে পারবো না। তবে যাদের নিজেদের প্রতি বিশ্বাস নেই বা নিজেদের স্কিল, স্টোরি টেলিং স্কিল, রাইটিং স্কিল বা তাদের ক্রিয়েটিভ স্কিলের প্রতি বিশ্বাস নেই, তারা সব চিপ ক্রাচেস ব্যবহার করেন, চিপনেস। হ্যাঁ, কিছু মানুষ আছেন এইসব দেখতে পছন্দ করেন, কারণ ওয়েব সিরিজ ইউজুয়ালি আমরা দেখেছি ইটস আ পার্সোনাল ভিউইং, তারা অনেকে মোবাইলে দেখেন, ইটস নট আ কালেকটিভ ভিউইং। কয়েকটা বাদ দিয়ে তো তখন ওই ভয়েরিস্টিক একটা বিষয় থাকে, সেটা অনেকে হয়তো ব্যক্তিগত পরিসরে পছন্দ করেন বা তাদের রুচি সেরকমই। কিন্তু সেই ভিউজ আর একটা ভালো কাজের ভিউজ কি কম্প্যারেবল? সেদিক দিয়ে দেখতে গেলে তো বাংলা মদ অনেক বেশি বিক্রি হয়, বাংলা মদ একটি ফলের রসের চেয়ে অনেক বেশি বিক্রি হয়। খাদ্যগুণ কোনটাতে বেশি সেটা তো দেখতে হবে। তাই বলে কি বাংলা মদ বেশি বিক্রি হয় বলে কি মা তার শিশুকে বলছে বাবা এটা বেশি বিক্রি হয়, এটা খাও, বোতলে করে দেবে? তা তো দেবে না, তাকে ফলের রসটা দেবে, তাকে গরুর দুধটা দেবে। তাই সামাজিক জীব হিসেবে আমাদের কিছু সামাজিক দায়িত্ব থাকে, সেসবের ঊর্ধ্বে গেলে তো হবে না শুধুমাত্র সাকসেস সাকসেস সাকসেস, টাকা টাকা টাকা, ভিউজ ভিউজ ভিউজ। এই আর্টিস্ট হিসেবে কোনো রেসপন্সিবিলিটি নেই। তোমার উপর নির্ভর করছে তুমি উত্তর দিতে চাও কিনা, কিন্তু একটু রাজনৈতিক প্রশ্নে আসতে চাই। সেটা হচ্ছে এই যে দিল্লিতে স্টুডেন্ট প্রোটেস্ট আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে বৃহৎ আকার ধারণ করেছে এবং তার রেশ কলকাতাতে এসেও পৌঁছেছে, সাংবাদিকদের ওপর আক্রমণ, সেটা নিয়ে কি বলবে? তারা স্টুডেন্টস নন, স্টুডেন্ট যারা তারা কিন্তু সঠিক দাবি করছেন স্বাভাবিকভাবে। এই যে থার্ড পার্টি ঢুকে পড়লো এবং আন্দোলনটা হাইজ্যাক করে নিল। কখন থার্ড পার্টি ঢোকে বলো তো তুমি? কখন থার্ড পার্টি ঢুকতে পারে? যখন একটি সমস্যা বহুদিন ধরে লিঙ্গার করে। লিঙ্গার হতে দিলেই আমরা কি দেখতে পাচ্ছি না আমাদের প্রতিবেশী দেশগুলোতে কি কি হচ্ছে বা কি কি হয়েছে? সেই মোডাস অপারেন্ডি কি আমরা দেখি না? আমাদের জানেন, আমাদের আইবি কি জানেন না? তারা নিঃশ্বাস ফেলার আগে বুঝে যায় কে নিঃশ্বাস ফেলবে। তারা কি জানতেন না? তারা কি রিপোর্ট দেননি? একটা সমস্যাকে বেশি দিন ফেলে রাখলে তৃতীয় শক্তি বা বিরুদ্ধ শক্তি এর ফায়দা নেবে নেবে নেবে। এটা যদি গোড়াতেই যে জিনিসটা আমাদের প্রধানমন্ত্রী করলেন, 42 জনকে স্যাক করলেন, এনটিএ থেকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে, নতুন আইন প্রণয়ন করলেন আরো কঠিনভাবে, 3 সপ্তাহ আগে করলে এটা হতো না। তো আলটিমেটলি যখন করতেই হয় সেটা সময় মতো করলে পরে এইসব সমস্যাগুলো ফেস্টার করে না। বাকি সাংবাদিক যারা পিটিছে আমি তাদের ভালো করে দেখেছি, আমি কোনোভাবেই তাদের স্টুডেন্ট বলে মনে হয়। স্টুডেন্ট যাদেরকে দেখেছি তারা কিন্তু লেজিটিমেট একটি দাবি নিয়ে গেছে, ফ্রি অ্যান্ড ফেয়ার এক্সামিনেশন, যেটা তাদের ফান্ডামেন্টাল রাইটস। এবং কার জন্য লড়ছে স্টুডেন্টরা? যারা ওই প্রবল পরাক্রমে ডান্ডা মারছে না, তাদের বাড়ির লোকজনদের জন্যই লড়ছে। কি করে? এই যে চোরামি করে বা লিক পেপার পড়ে যদি কেউ এনইটি দিয়ে পাশ করে ডাক্তারি পরীক্ষা দিয়ে ডাক্তার হয়, সে তো ভালো মার্কস পাবে, ভালো সিট পাবে, 5 বছর পর সে ডাক্তার হয়ে বেরোবে, 5 বছর পর সে প্র্যাকটিস করা শুরু করে দেবে। এখন আমাদের তো সেই এথি নেই যে কথায় কথায় হাঁচি কাশি হলেই লন্ডন আমেরিকা যাব তার চিকিৎসা করানোর জন্য। কিছু কিছু মানুষের আছে, আমাদের নেই। আমরা তো আশেপাশে ডাক্তারদের কাছে যাব। সেই সব ডাক্তারদের মধ্যে যদি এই টুকলি পাস বা চোরা পথে পাশ করা ডাক্তার থাকে, তারা তো হয় আপনাকে পুরোপুরি মেরে ফেলবে, মানে জানে মেরে ফেলবে, প্রাণে মেরে ফেলবে, বা ধনে মেরে ফেলবে।
এমন খরচা করিয়ে দেবে যে আপনি সর্বশান্ত হবেন। তাই সঠিক ডাক্তার বা সঠিক ইঞ্জিনিয়ার বা সঠিক সব কিছু, পুলিশ কর্মী, সঠিক অন্যান্য যেগুলো কম্পিটিটিভ এক্সামস, সেগুলো তো ফ্রি, ফেয়ার অ্যান্ড প্রোটেক্টেড হতে হবে। এই স্টুডেন্টগুলো তো সবার জন্য লড়ছেন, এবং আমি তো বলবো যে স্টুডেন্টরা আমাদের জেনারেশনের মতো বা আমাদের বয়সী লোকেদের মতো না, অতটা ভীরু আর অতটা স্বার্থপর নয়। তারা কিন্তু সবার জন্য লড়ে, সবার জন্য করছেন। তারা জেনুইন স্টুডেন্টস, এবং তাদেরকে লাঠি মারাটা একেবারে অবিবেচকের মতো কাজ হয়েছে। তাদের আরেকটু সহানুভূতি প্রয়োজন, এবং তাদেরকে গুড গভর্নেন্স দিতে হবে। দ্যাটস ইয়োর রাইট, দ্যাটস আর রাইট, দ্যাটস ইয়োর ডিউটি টু গিভ গুড গভর্নেন্স। আর নিট পরীক্ষার পেপার তো এই প্রথম ফাঁস হলো না, সেটাই 2024-এও তো ফাঁস হয়েছিল। তো আমরা কেন এমন একটা ফুল প্রুফ সিস্টেম নিতে পারছি না, যেখানে এই এক্সাম পেপার যারা ফাঁস করছে, এক্সাম মাফিয়া, তাদেরকে তাদের উপর কেন আমরা ডান্ডা মারছি না? তাদেরকে কেন টিয়ার গ্যাস চার্জ করছি না? তাদেরকে কেন ওই পেরেক লাগানো ডান্ডা দিয়ে মারছি না? যত রাগ, যত পরাক্রম ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর উপর। বাহ, আই এম অলওয়েজ ফর দ্য স্টুডেন্টস, বাট প্রপার স্টুডেন্টস। যারা বিরোধী, যারা ইস্যুটাকে হাইজ্যাক করছে, বা অন্য পার্টি যেটাকে অর্গানাইজ করে, আমি সেই পার্টি সম্বন্ধে জানি না, অন্তত সবে ফর্ম হয়েছে তাকে অন্তত 1000 দিন দিতে হবে অবজার্ভ করার জন্য। তাদের মতিগতি কী, তারা কিভাবে এই বিপুল যে শক্তি তারা একত্রিত করতে, তার কী, কোন পথে যায়, কি কাজে লাগায়, সেটা অবজার্ভ করতে হবে। হঠাৎ করে তার সম্বন্ধে একটা নিদান দেওয়া যায় না, ভালো হোক খারাপ হোক, অবজার্ভ করতে হবে। সুতরাং আই রিজার্ভ মাই ওপিনিয়ন অ্যাবাউট দেম, বাট স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টদের বিরুদ্ধে যেটা হয়েছে, সেটা কোনোভাবেই কেউ, কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সেটাকে সাপোর্ট করতে পারে না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।